মানে হেভি খুব স্ট্রং তন্ত্রক্রিয়া করা কারোর উপরে, হুম। তখন কি করে সাবকনসিয়াস মাইন্ডটাকে ব্লক করে দেয়। সাবকনসিয়াস মাইন্ড যদি ব্লক থাকে তাহলে সে না তো ট্রান্সে যেতে পারবে ঠিক করে, না থাকতে পারবে ট্রান্সে, না তো তার ভিশন আসবে, সে কিছু দেখতে পাবে না, সে ট্রান্সে যেতে পারবে না সেপারেটলি দেখে। ওটা পিএলআর দ্বারা সম্ভব নয়। ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্রক্রিয়া পিএলআর দ্বারা ওইভাবে কাটানো সম্ভব নয়। পিএলআর দ্বারা কর্ম কাটানো যায়, কিন্তু তন্ত্রক্রিয়া সেটাকে আলাদাভাবেই কাটাতে হবে। তো 6টা-7টা তান্ত্রিকের ক্রিয়া কাটানো হলো, প্লাস ওনাকে প্রোটেকশন করে দেওয়া হবে এবং ওনার শান্ত থাকতে পারতো না, এইরকম মানে ঘুমটা হতো, মানে ঘুম হতোই না বলা যেতে পারে। এবং যখন ওনার শরীরে ওই স্নেক ডাইমেনশনে পাওয়ার আসতো, তখন উনি ওই রকম করে ক্রলিং করতেন আর কি বিছানায়। ওনাকে যখন বলা হচ্ছে যে আপনি আপনার জাস্ট লাস্ট পাস্ট লাইফে প্রবেশ করুন, এবং তারপরে বলা হয় যে তার আগের লাইফে যান, সেখানে কি ব্যাড কার্মা ছিল সেটা দেখুন, সেখানে যান, সেখানে প্রবেশ করুন, কি দেখতে পাচ্ছেন। উনি বারবার রিপিট করছিলেন যে আমার পাস্ট লাইফ বলে কিছু নেই। ব্রহ্মদোষ কি? ব্রহ্মদোষ হচ্ছে, ধরো কোনো এক লাইফ টাইমে, কোনো এক পাস্ট লাইফ টাইমে কোনো মুনি ঋষি বা কোনো দেবদেবী তোমায় অভিশাপ দিয়ে দিল কোনো কারণে, বা তুমি কোনো ব্রাহ্মণকে হত্যা করেছো, তার সোলটার থেকে তোমার একটা কার্স লেগে গেল, অভিশাপ লেগে গেল, এটাকে আমরা বলি ব্রহ্মদোষ। এটা অধিকাংশ যারা পিএলআর করাতে আসেন, তার যখন রিলিজটা করানো হয়, তারা সবাই মানে ম্যাক্সিমাম লোক এরকম হালকা ফিল করে ইনস্ট্যান্ট। কারো কারো টাইম লাগতে পারে, সেটা কার্মিক অনুযায়ী, ওয়েট অনুযায়ী ভ্যারি করে, পার্সন টু পার্সন ভ্যারি করে। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্টে আবার স্বাগত জানাই। আজকে কি বিষয়ে কথা হবে সেটা অলরেডি আপনারা থাম্বনেলও দেখেছেন এবং কে আছে সেটাও দেখে ক্লিক করেছেন, তাই না? আজকে আমরা জানবো পিএলআর। আপনার যে বাড়িতে থাকেন বা আপনার যে নিজস্ব বাড়ি বানাচ্ছেন, সেই বাড়ির মধ্যে যে বাস্তু কতটা ইম্পর্টেন্ট সেটা আপনারা জানেন, কিন্তু কিন্তু এটাও ভাবছেন যে এটা কাকে দেখালে ঠিক হতে পারে। হ্যাঁ, শুভজিৎ দার সাথে আপনি কথা বলতে পারেন। আপনি এটাই আপনাকে বিশ্বাস করতে হবে এই কারণে, কারণ তিনি কোথাও যান না। ঘরে বসে আপনার প্রেডিকশন করে দিতে পারে। এবার কথা বলে দেখতে পারেন, ফোন করে দেখতে পারেন, নাম্বার শুরু হবে যেখানে আমার কথা শেষ হবে। এবং হ্যাঁ, আপনাদের অনেক রকমের দোষ থাকে। পিতৃদোষ থাকে, যেটা আমাদের ১০ জনম ধরে আমরা আ নিয়ে চলতে থাকি। তারপরে গিয়ে দেখছেন সাকসেস হচ্ছে না, চাকরি পাচ্ছেন না, মানে মনের ভেতর অশান্তি লাগছে। তাই জন্য চেক করিয়ে নেবেন এবং দাদা আপনাদের একটা ভালো গাইড করে আপনাকে জীবনটাকে ভালো করে দিতে পারে। আর দাদা যেভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে সেই নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করছে, আপনারা জানেন। সারা বিশ্বের বাঙালির কাছে ভালো তথ্য দেওয়ার জন্য আসতে হবে এবং কোনো রকম স্পিরিচুয়াল হেল্প লাগবে বা কোনো ধরুন কোনো বিজনেস পারপাসে আপনারা চাইছেন একসাথে গ্রোথ করতে, তার জন্য কন্ট্যাক্ট করতে পারেন। আর ডাইরেক্ট শুভজিৎ দার কাছে। কেমন আছো দাদা? ভালো আছি, বলো, অনেকদিন পর। অনেকদিন পর, সত্যি। আগের মাসে তুমি তো কেমন আছো বলো? একটাই হয়েছিল, মানে আগের মাসে হয়েছিল আমাদের। আমি খুব ভালো আছি, সরি, আমি খুব ভালো আছি তোমার। আর আগের মাসে হয়েছিল আমাদের, মনে হয় আগের মাসে কোনো পডকাস্ট হয়নি। আই থিঙ্ক নট। হয়নি, হয়নি আপলোডও হয়নি। আর তো এই ব্যস্ততা থাকার কারণে আর কি। হ্যাঁ, সত্যি অনেক ব্যস্ততা থাকে তোমারও, এবং আমরাও কয়েকটা কাজে ব্যস্তও ছিলাম সত্যিকারে। তো আজকে আমরা প্রথমেই তোমার কাছে কি পাবো? সবার প্রথমে একটি ঘটনা বলতে চাই, পিলারের পাস্ট লাইফ রিগ্রেশন। হুম। এটা এই কারণে বলা যে অনেক সময় দেখা যায় যে পাস্ট লাইফ রিগ্রেশন করলে সমস্যা শুধু যে পাস্ট লাইফ থেকে আসছে, মানে কর্মদোষের কারণে আসছে, সেটা নয়। আমাদের উপরি বাধাও থাকে, যেটাকে আমরা এক্সটার্নাল ইনফ্লুয়েন্স বা নেগেটিভ এনার্জি বলি, ঠিক আছে? তো সেইটা কিভাবে বোঝা যাবে বা কিভাবে বুঝতে পারবো আমরা, ঠিক আছে, পিএলআর এর দ্বারা, ওইটা নিয়ে এই ঘটনাটা ওকে। বেস্ট। তো একজন ভদ্রমহিলা আসেন আমার কাছে পিএলআর করাতে। তো খুব ইজিলি ওনাকে ট্রান্সে নিয়ে যাওয়া যায়। ওকে, 10 মিনিটের মধ্যে উনি নিজের পাস্ট লাইফে গমন করেন এবং করতে পারেন, সক্ষম হন, সাকসেসফুলি উনি পারেন করতে। এবং ওনার উপরে আগে থেকেই অনেক শক্তির ভর আসতো, সেটা আমি পরে দেখে বুঝতে পারি, ওনার ট্রান্স মুভমেন্টস দেখে বুঝতে পারি পরে। এবারে উনি যখন পাস্ট লাইফে প্রবেশ করলেন, একটা মানুষের হয় না যে অনেকগুলো পাস্ট লাইফ, 10টা 7টা এইভাবে আমরা দেখতে থাকি, পরপর পরপর দেখতে থাকি। ওনার ক্ষেত্রে হয়েছিল কি, নমস্কার, আমি সুব্রজিৎ রায়। আপনাদের মধ্যে যারা রেইকি, হিলিং এবং লামা ফেরা শিখতে চাইছেন বা আকাশিক রিডিং শিখতে চাইছেন, আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন।
আর যারা গাইডেড মেডিটেশন করতে চাইছেন নিজেদের কর্মদোষ এবং নিজেদেরকে আরও স্পিরিচুয়ালি এনহ্যান্স করবার জন্য অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। আমরা সেটা একদম আপনাদেরকে আপনাদের গতি অনুসারে শেখানো হয়। এবং যারা বাস্তুর জন্য কন্ট্যাক্ট করতে চাইছেন বা বাস্তু ভিজিট করাতে চাইছেন, বাস্তুতে কী সমস্যা আছে দেখাতে চাইছেন, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। গিয়ে একদম আপনাদেরকে চেকিং এবং স্ক্যানিংয়ের মাধ্যমে বাস্তু ভিজিট করা হয়। ওনাকে যখন বলা হচ্ছে যে আপনি আপনার জাস্ট লাস্ট পাস্ট লাইফে প্রবেশ করুন এবং তারপরে বলা হয় যে তার আগের লাইফে যান, সেখানে কি ব্যাড কার্মা ছিল সেটা দেখুন, সেখানে যান, সেখানে প্রবেশ করুন, কি দেখতে পাচ্ছেন। উনি বারবার রিপিট করছিলেন যে আমার পাস্ট লাইফ বলে কিছু নেই, আমি দেখছি একটা সূক্ষ্ম জগতে আমি খালি ঘুরে বেড়াচ্ছি। শিবলোক, সেখানে জঙ্গল, জঙ্গলের মধ্যে অনেক সাপ এঁকে বেঁকে যাচ্ছে ক্রলিং করে করে, সেখানে দু একটা মানুষ দেখতে পাচ্ছে। এইটাই, কোনো যে জীবন মানে জন্ম যে হচ্ছে সেইটা আর দেখতে পাচ্ছে না। তো সেটা আমার একটু অদ্ভুত লাগলো প্রথমে, সেটা আরেকটু ভেরিফাই করলাম যে এটা কেন। তো বললাম আরেকটু তুমি এগিয়ে যাও, সরি আপনি এগিয়ে যান। তখন সে দেখলো কি তার যে মেইন রিজন, কারণটা যে তিনি জন্ম নেননি, সেটার কারণ হলো শিবের একটি বরদান এবং এক দেবীর বরদান ছিল ওনার উপরে যে উনি কোনো জনিতে যাবেন না। কিন্তু ওনার একটা লাইফে, একটা লাইফ বলবো না, ওই একটাই লাইফ ছিল ওনার আগে, ওনার যে পার্টনার ছিল, যাকে আমরা বলি রিয়েল পার্টনার বা শিবশক্তি পার্টনারশিপ, টুইন ফ্লেম নয় কিন্তু, জাস্ট রিয়েল পার্টনার। টুইন ফ্লেমটা আলাদা কনসেপ্ট। তো তার সাথে ওনার খুব বাজেভাবে মানে রিলেশনশিপটা কাটিং হয়, ব্রেকআপ হয়। এবং যে পার্টনার ছিল সে খুব সাংঘাতিক ছিল, সে ওই সূক্ষ্ম যোনিতেই বিলং করতেন এবং তার উপর খুব টর্চারিং করেছিল। ঠিক আছে, তাকে বেঁধে রাখা, এবং সে নিজেকে দেখছিল যে সর্পয়োনির, ঠিক আছে, ক্রল করে করে যাচ্ছে। সে তার পার্টনার কি করেছিল, তার লেজ, যে সাপের লেজ থাকে সেটা কেটে দেয়, কেটে দিয়ে তাকে বেঁধে রাখে এবং বন্ধন করে রাখে। তো তার উপর দেবী দেবতার আশীর্বাদ ছিল, তো সে মুক্তি পায় সেখান থেকে। আর তখন সে হিমালয়ের একদম চূড়ায় নিজেকে দেখে, যে শিবের সামনে এসে দাঁড়িয়ে, এবং একবার বলছিল যে শিবের গলায় সে মানে জড়িয়ে রয়েছে যেমন থাকে, ওটা একটা দেখেছিল। মানে উনি ওটা- সাপ দেখেছেন নিজেকে। হ্যাঁ, সর্বজনীর। তো সেটা একটা ব্লেসিংস বলবো, ঠিক আছে, আশীর্বাদ, যে শিবের গলায় তো সবাই যেতে পারে না, ওটা একটা আশীর্বাদ। তো তারপর দেখলো কি যে এক দেবী তাকে বরদান দিচ্ছে, তোমার উপর যে এত অত্যাচার হয়েছে, ঠিক আছে, তুমি কদিনের জন্যে তুমি পৃথিবীতে যাও, পৃথিবীতে গিয়ে প্র্যাকটিক্যাল নলেজটাকে গেইন করো, এবং ওখানে তুমি তোমার যে বাকি থেকে যাওয়া কাজ রয়েছে, ঠিক আছে, সেটা বলছি যে সেটা কি ছিল। একটা কাজ কর্ম ওনার বাকি রয়ে গেছিল, সেটা তুমি পূরণ করো গিয়ে, ঠিক আছে। তো তারপরে ওনার এই যে মানুষ জন্মটা, ওই জন্য ওনার এর আগে আর কোনো পাস লাইফ নেই। এবারে যে বাকি থাকা কাজটা, সেটা হচ্ছে কৃষ্ণের টাইমে উনি বিলং করতেন, মানে ছিলেন, তখন উনি খুব কৃষ্ণ ভক্ত ছিলেন। এবারে কোনো কারণে ওনার আনটাইমলি সেই স্থানে তিনি থাকতে পারেননি, ত্যাগ করতে হয়। যখন কৃষ্ণের দ্বারকাধীশ ডুবে যাচ্ছিল, মানে দ্বারকা জলের তলায়, ওই সময় উনি স্থানটা ত্যাগ করেন আর কি। ওই জন্য ওনার যে কৃষ্ণের প্রতি ভক্তি টান, ওটা কমপ্লিট হয়নি, ওটা ইনকমপ্লিট থেকে গেছে। সেই কারণে সেই ইনকমপ্লিট যে ভক্তি শ্রদ্ধা, সেটাকে কমপ্লিট করার জন্য ওনাকে আবার পাঠানো হয়েছে। তো এই লাইফে ওনার লাইফ পারপাস এটাই যে উনি কৃষ্ণ সেবা করবেন, ভক্তি করবেন, তবে ওনার মুক্তি। ঠিক আছে, এবারে কি হচ্ছে, ওনার যে রিয়েল পার্টনার ছিল ওনার উপরে অত্যাচার করতো, তখন খুব টর্চারাস ছিল, সে কিন্তু জন্মায়নি, সে ওই যোনিতেই রয়েছে এবং ওই সূক্ষ্ম ডাইমেনশনেই সে রয়েছে এখনো, সে মনুষ্য দেহ ধারণ করেননি। সেই কারণে কি হচ্ছে, ওনার তো এটা জীবন, ওনার এই জীবনে হাজবেন্ড, চিলড্রেন, সন্তান সব কিছু আছে, ফ্যামিলি আছে, সংসার আছে, কিন্তু যেহেতু সেই রিয়েল পার্টনার, সে সহ্য করতে পারছে না ওটাকে। সে কন্টিনিউয়াসলি চেষ্টা করছে যাতে সে না থাকতে পারে, সংসার না করতে পারে। সে সেই ডাইমেনশনে বসে কন্টিনিউয়াসলি প্রভোগ করে যাচ্ছে। ঠিক আছে, এটা একটা সমস্যা। আর ওনার প্রচুর এক্সটার্নাল কর্মা এসে জুড়েছিল অন্যদের থেকে, ওনার ফ্যামিলি মেম্বার, মাতা পিতা, তারপর ওনার হাজব্যান্ড,
ওনার ফ্রেন্ড, এই সবার থেকে একটা সাইড এফেক্ট, কারণ একটা সাইড এফেক্ট ওনার উপরে বর্তাচ্ছিল, এসে পড়ছিল। তাতে কি হয়েছিল, ওনার এক্স পার্টনার, মানে এই জীবনের এক্স পার্টনার, ঠিক আছে, সে মানে তার দ্বারা 6টা 7টা তান্ত্রিক দিয়ে তার ক্ষতি করার চেষ্টা করা হয়, এটাও ধরা পড়ে। ঠিক আছে, পুরো সে পাজলড হয়ে যায়। রাত্রেবেলা তার খুব ব্যাড ড্রিমস আসতো, এবং ওনার কোন একজন রিলেটিভ মারা গেছিলেন, সে মানে রোজ ড্রিমে এসে তাকে কষ্ট দিত, হুম, ভয় দেখাতো। আর সে ভয় মানে প্রচন্ড মানে আতঙ্কিত হয়ে থাকতো রাত্রিবেলা। তার মানে এক বিছানায় শুলে তার মানে বডিটা কি হবে, নয় এপাশ হবে নাহলে ওপাশ হবে, একেবারে তো ডিস্টেন্স খুব গ্যাপ হুম বেড়ে হুম থাকবে না, হুম মানে হুম। হামাগুড়ি কেউ দেয় না ঘুমোবার টাইমে। না। ওনার ক্ষেত্রে কি হতো, উনি সারা খাট ঘুরে বেড়াতেন, মানে জাস্ট সার্কেলের মতো, এরকম ভাবে, মানে এক জায়গায় শান্ত থাকতে পারতো না, এইরকম মানে ঘুমটা হতো, মানে ঘুম হতোই না বলা বলা যেতে পারে। এবং যখন ওনার শরীরে ওই স্নেক ডাইমেনশনে পাওয়ার আসতো, তখন উনি ওই রকম করে ক্রলিং করতেন আর কি বিছানায়, বেডে। ঠিক আছে, এরকম অনেক শক্তির মানে খেলা চলতো ওনার বডির ভেতরেই। তো ওইটা বলা হলো, এবং তারপরে ওনাকে পিএলআর থেকে মানে ট্রান্স থেকে বাইরে নিয়ে আসা হয়। তারপর ওনার তো সব মনেই ছিল, ঠিক আছে, যে কী কী উনি দেখেছে। শ্রীকৃষ্ণকে দেখেছিলেন, ঠিক আছে, ওই টাইমে দ্বারকার মানে দাপর যুগে ওই টাইমে উনি নিজেই বলছেন আমার এটা ইনকমপ্লিট থেকে গেছে, আমি এটা ফিল করতে পেরেছি, তো এটাই আমাকে কমপ্লিট করতে হবে। এবং উনি খুব গোপাল ভক্ত এ লাইফে, তো ওটা ওনাকে ভক্তি করে পুরো একদম, নালে উনি মোক্ষ পাবেন না আর কি, ওনার হাত ধরেই ওনাকে মুক্তি নিতে হবে, শ্রী বাসুদেব কৃষ্ণের হাত ধরে। ঠিক আছে, এবার ওনার উপর যে এতগুলো তন্ত্রমন্ত্র করা হয়েছিল, সেটাকে আলাদা করে কাটতে হয়েছে আমাকে, সেপারেটলি দেখে। ওটা পিএলআর দ্বারা সম্ভব নয়, ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্রক্রিয়া পিএলআর দ্বারা ওইভাবে কাটানো সম্ভব নয়। পিএলআর দ্বারা কর্ম কাটানো যায়, কিন্তু তন্ত্রক্রিয়া সেটাকে আলাদাভাবেই কাটাতে হবে। তো 6টা 7টা তান্ত্রিকের ক্রিয়া কাটানো হলো, প্লাস ওনাকে প্রোটেকশন করে দেওয়া হবে। এবং ওনার উপরে অনেক ছোটবেলার থেকে আরেকটা শক্তি ছিল, যেটা খুবই ডেঞ্জারাস ছিল, যার কারণে ওনার বডিতে মানে পজিশন টাইপের হতো। সেটা ছিল একটি যোগিনী শক্তি, খুবই শক্তিশালী ওটা। মানে ওনার বডিতে এসে মানে রীতিমতো ওনার বলে না, একটা সায়েন্সের ভাষা আছে পার্সোনালিটি চেঞ্জ, ডিসোসিয়েটিভ পার্সোনালিটি ডিসঅর্ডার যেটাকে বলে, মানে নিজের পার্সোনালিটি, মাল্টিপল ডিসঅর্ডার, মাল্টিপল কি ডিসোসিয়েটিভ পার্সোনালিটি ডিসঅর্ডার। মানে অনেকগুলো রূপ ওনার দেখা যায়। হ্যাঁ, ওকে মাল্টিপল কি এটা বলে ভাষা, নিজের আশা করি সবাই বলবে। এক্সিস্টেন্স, নিজের আইডেন্টিটিটা পুরো হুম হুম ভুলে যায়, হুম হুম হুম। ভুলে গিয়ে অন্যরকম বিহেভ করতে হ্যাঁ, স্টার্ট করে। গলার স্বরও চেঞ্জ হতে থাকে। একদম গলার ভয়েসও চেঞ্জ হয়ে যায়, তো ওনার ওটা হতো। ওই যোগিনীটা যখনই আসতো বডিতে, ওনার পুরো চেঞ্জ হয়ে যেত। তখন উনি কাউকে চিনতেন না, না মাতা পিতাকে চিনতে পারছে না, হাজব্যান্ডকে না, বাচ্চাদের কাউকে চেনে না, অন্য রকম কথা বলছে, ওরকম। তো ওই জিনিসটাকে যখন কাটানো হলো, তখন উনি মানে ধরে রাখা যাচ্ছিল না ওই মোমেন্টে ওনাকে। ঠিক আছে, কাটিং করার পরে উনি একদম সুস্থ একটা নর্মাল মানুষ যখন যোগিনীটা গেল ওনার উপর থেকে পুরো, যে মন্দির থেকে সেটা এসেছিল সেই মন্দিরে আবার ফিরে গেল, ব্যাক করে গেছিল পুরোপুরি। তো মাঝের মধ্যে একটু ট্রিগারিং হতো, যেহেতু অনেক বছর ধরে ওনার ছোটবেলার থেকে একটা সাবকনসিয়াস মাইন্ডে ওটা মেমোরিটা রয়েছে, সেহেতু বেরোতে একটু আস্তে 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 জিনিসটা যাচ্ছিল। এখন অনেকটাই সুস্থ, এবং এখন দেখলে তুমি বুঝবে না, একদম নর্মাল একটা মানুষ, কথা বলবে। এবং ওনার যে পাস্ট লাইফ বলবো না, জাস্ট এদেরকে আমরা ইংলিশে বলি ওয়াকিন্স। ওয়াকিন্স কথাটার মানে হচ্ছে এরা এমন ধরনের আত্মা হয় যারা কিনা জন্মগ্রহণ করে না, বডিটাকে অ্যাজিউম করে। ঠিক আছে, জন্মগ্রহণ একটা জিনিস, কনসেপ্ট, জন্মাচ্ছে মারা যাচ্ছে, জন্মাচ্ছে মারা যাচ্ছে, জন্মাচ্ছে। আর ওয়াকিংস একটা আলাদা কনসেপ্ট, এরা হচ্ছে পারপাস নিয়ে আসে, স্পেসিফিক কোনো রিজন নিয়ে আসে, নয় কোনো দেবতার ব্লেসিংস নিয়ে আসছে, নয় কোনো বরদান প্রাপ্ত হয়ে আসছে, না হলে কোনো বড় লেভেলের মুনি ঋষি যোগী, তারা নিজের স্বেচ্ছায় বডিটাকে অ্যাজিউম করছে। ঠিক আছে, মানে একটা বডিটা কি একটা খোলের মতো, ওই খোলটাতে তারা ঢুকে যাচ্ছে নিজের স্বেচ্ছায়, কোনো পারপাস ফুলফিল করার জন্য। তো উনি হচ্ছে এই ধরনের একটি সোল, ওয়াকিং, পারপাসটা ফুলফিল করবে তারপর যাবে। বাহ। তো এরকম একটা খুব তো দারুণ এক্সপিরিয়েন্স তা আমার সাথে। তো উনি এখন কেমন আছে? একদম সুস্থ,
একদম নর্মাল মানে বিহেভ এর আগে তো করছেন। একটা ওনার মানে শরীরের ভেতরে একটা বেচেনি ছিল যে কি হচ্ছে না হ্যাঁ, হচ্ছে। রেস্টলেস, হ্যাঁ। উনি হুম। নিজেও বুঝতে পারতেন না কেন উনি হঠাৎ করে নিজের মধ্যে থাকছেন না। হঠাৎ যখন ফিরে আসছে তখন রিপেন্ট করছে। মানে খারাপ লাগছে তখন। আমি কি করে ফেললাম? কি বলে ফেললাম? কাকে কি মানে খারাপ তখন খারাপ হুম। লাগে না একটা? ওইটাই হতো। দাদা অনেক সময় দেখা যায় তোমার এই পিএলআর করতে গিয়ে অনেকে ব্লকেজ দেখা যায়। তুমি এই ব্লকেজগুলোকে ক্লিয়ার করো? হ্যাঁ, যেমন তার মধ্যেই একটা তন্ত্রক্রিয়ার ব্লকেজ তো অনেকের থাকে। সেটা থাকলে পরে তন্ত্রক্রিয়ার ব্লকেজটা ঠিক কারণে তোমার পিএলআর হবে না? না, সে তখন তাহলে ট্রান্সে যেতে পারবে না। এটার কারণ হচ্ছে ধরো কোনো ভালো মানে হেভি খুব স্ট্রং তন্ত্রক্রিয়া করা কারোর উপরে, হুম। তখন কি করে সাবকনসিয়াস মাইন্ডটাকে ব্লক করে দেয়। সাবকনসিয়াস মাইন্ড যদি ব্লক থাকে তাহলে সে না তো ট্রান্সে যেতে পারবে ঠিক করে, না থাকতে পারবে ট্রান্সে, না তো তার ভিশন আসবে, সে কিছু দেখতে পাবে না, সে ট্রান্সে যেতে পারবে না, সেটা পুরো ফেল হয়ে যাবে। পাস্ট লাইফ রিগ্রেশনটা যে করা হবে তার উপরে পুরো ফেল হয়ে যাবে। তো তখন ওইটা চেকিং করি আমি যে কোথা থেকে এসছে এনার্জিটা এবং কি ব্লকেজ আছে, অ্যানসেস্ট্রাল ব্লকেজ নাকি ব্ল্যাক ম্যাজিক, আইডেন্টিফাই করে তারপর সেইভাবে সেটাকে কাটানো হয়। তারপর যখন সাবকনসিয়াস মাইন্ড ক্লিয়ার হয়ে গেল, যত টাইম টাইম লাগে, যার যত পুরনো নেগেটিভ এনার্জি তার তত বেশি টাইম লাগে, এটাই হচ্ছে ব্যাপার। তো ক্লিনজিং হয়ে যাওয়ার পরে তখন সে পিএলআরে যেতে পারে বা ট্রান্সে যেতে পারবে, এইটাই হচ্ছে ব্যাপার। এবং এটা অধিকাংশ ক্ষেত্রে আমি দেখেছি, হ্যাঁ, যে এরকম কিছু না কিছু ব্লকেজ রয়েছে। মানে সবাই তো একেবারে ওপেন ক্লেন্সড একদম সাবকনসিয়াস মাইন্ড নিয়ে আসে না, কারোর কিছু না কিছু ব্লকেজ থাকেই। হুম। এবার যার একেবারে মানে খুব বেশি ব্লকেজ সে যেতে পারে। তো দাদা এবার আমরা কি শুনতে চলেছি? আচ্ছা, এবারে যেটা ঘটনাটা বলবো সেটা হচ্ছে একজন সদ্য স্বামীহারা একটি ভদ্রমহিলা এসেছিলেন পাস্ট লাইফ রিগ্রেশন করাতে। জাস্ট রিসেন্ট আর কি লস হয়েছে ওনার। তো উনি এটা দেখতে এসেছিলেন যে কেন হলো, ওয়াই এত তাড়াতাড়ি ইয়ং এজে কেন এটা হলো। তো ওনাকে ট্রান্সে নিয়ে যাওয়া হয় এবং খুব মাইল্ড ওনার ওপরে ব্ল্যাক ম্যাজিক ছিল, খুব মাইল্ড, মানে খুবই হালকা এফেক্ট ছিল ওনার ওপরে। সবচেয়ে অধিক এফেক্ট ছিল ওনার হাজবেন্ডের ওপরে ব্ল্যাক ম্যাজিকের, ঠিক আছে, যেটা কিনা খুব ম্যাক্সিমাম রিজন যে ওনার হাজবেন্ডের তাড়াতাড়ি আর কি এক্সপায়ার করেছেন। তো ওনাকে ট্রান্সে নিয়ে যাওয়া হয়, পাস্ট লাইফে গমন করানো হয়। উনি তার ফোর্থ পাস্ট লাইফে দেখেন যে ওনার ওই হাজবেন্ডের সাথে ওই ইয়ং এজেই ওনারা কোনো সন্তান ছিল না তখনও, এখনও নেই, ঠিক আছে। তো উনি হার্ডলি হবেন তখন 16 to 17 ইয়ার্স এজের, আর ওনার হাজবেন্ড ওরকমই এজে 20-21 বছর বয়সের হবে। তো ওনাদের মধ্যে ঝগড়া ঝামেলা এসব হতো তখনও, এডিকশন নিয়ে। এবং এই লাইফেও সেম জিনিস কন্টিনিউ করেছিল, এডিকশন নিয়ে খুব প্রবলেম হতো দুজনের মধ্যে, ঠিক আছে। এবং এই লাইফেও এডিকশনের কারণে ওনার লিভার ড্যামেজ হয়, যার কারণে ওনার মৃত্যুটা। আর তার উপরে ছিল ব্ল্যাক ম্যাজিক, তো ওটা ট্রিগারিং করে 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 মানে খুবই তাড়াতাড়ি উনি এক্সপায়ার করেন, ট্রিটমেন্টেরও টাইম দেওয়া হয়নি। তো এই জিনিসটা, এই যে রিপিটেটিভ প্যাটার্নটা, ঠিক আছে, এটা ওনাদের ফোর্থ লাইফে দেখা গেল ছিল। এটা আরও আগের অনেক জন্ম ধরে এটা রিপিট হয়ে আসছিল ওনাদের সাথে। আরেকটা লাইফ দেখা গেছিল ওনাদের ফরেন কান্ট্রিতে, ঠিক আছে। সেটা স্কটল্যান্ডের টাইপের ড্রেস, যা হুম। বলেছিলেন উনি ডেসক্রিপশন দিচ্ছিলেন শুনে মনে হলো স্কটল্যান্ডেরই হবে, ওইরকমই ওই দেশে ড্রেস পরে লোকেরা। তো সেইখানেও সেম টাইপের প্রবলেম ছিল, অ্যাডিকশন প্রবলেম, এবং দুজনের সেই নিয়ে ঝামেলা ঠামেলা হতো, ঠিক আছে। তো আরেকটা অদ্ভুত ব্যাপার যে এর আগের লাইফগুলোতেও ওনারা দুজনে অল্প বয়সেই বিচ্ছেদ হন, এবং ফোর্থ যেটা লাইফ টাইমটা বলছিলাম সেই লাইফ টাইমে ওই ভদ্রমহিলাটি আগে চলে যান, এক্সপায়ার করেন ওনার হাজবেন্ডকে ছেড়ে। তখন ওনার হাজবেন্ড জীবিত, ঠিক আছে। এই যে ব্যাড কার্মাটা ওনার হাজবেন্ড মানে পেয়েছিল, কষ্টটা পেয়েছিল এই লাইফে, সেই জন্য উনি আগে এক্সপায়ার করেন অ্যাজ আ কার্মিক এফেক্ট, ঠিক আছে। সেই কারণে উনি এই কষ্টটা পেলেন, বোঝা গেল। তো এইভাবে কার্মিক প্যাটার্নটা মানে ওনাদের লাইফে রিপিট হয়েই আসছে, আর এই অ্যাডিকশনের কার্মাটাও রিলিজ হচ্ছিল না হাজবেন্ডের মধ্যে থেকে আর কি। তো এই জিনিসটা রিলিজ করানো হলো, তারপরে হোয়াইট লাইট ডে আমরা যেভাবে করাই এঞ্জেলসদের ডেকে এবং ডিভাইন এনার্জিসের হেল্প নিয়ে কার্মাটাগুলোকে পুরো মানে রিলিজ করানো হয়।
এবং নেক্সট লাইফে আমি একটা জিনিস চেকিং করি, যে ফিউচার লাইফ প্রোগ্রেশন করে চেকিং করি জিনিসটা কাটলো কিনা। না হলে নেক্সট লাইফে ওনাদের কি ছিল, আবার রিপিট হতো জিনিসটা, আবার অল্প বয়সে কেউ না কেউ এক্সপায়ার হতো এরকম। তো যখন ফিউচার লাইফ প্রোগ্রেশন করানো হলো, তখন দেখা গেল যে কার্মাটা রিলিজ হয়েছে এবং ওই জিনিসটা রিপিট হবে না। নর্মালি মানুষ যেরকম থাকে, বয়সকালে মারা যায় নর্মাল অসুস্থ হয়ে, বা সেটাই হবে নেক্সট লাইফে। এবং আপনার ওটা নিয়ে আর নেই, চিন্তা নেই। নেক্সট লাইফে আপনারা নর্মাল লাইফ লিড করবেন, এবং যতক্ষণ না আপনি নেক্সট লাইফে গিয়ে পৌঁছাচ্ছেন ওনার সোল জন্ম নেবে না, এটা হবে। কারণ ওনারা ছিলেন হচ্ছে মানে রিয়েল কাপলস, রিয়েল পার্টনার, ঠিক আছে। রিয়েল পার্টনারের ক্ষেত্রে এটা বেশিরভাগ হয় যে যতক্ষণ না ধরো কর্মা অতটা খারাপ নয়, তো সেক্ষেত্রে একটা পার্টনার যদি আগে চলে যায় তো সে ওয়েট করতে থাকে, ঠিক আছে, যতক্ষণ না তার পার্টনারকে সে পাচ্ছে নেক্সট লাইফে একসাথে। তো ওনার ক্ষেত্রে সেটা। তো এই ধরনেরও কার্মিক ওয়াইজ মানে প্যাটার্ন দেখতে পাওয়া যায় অনেকের সাথে। মানে এতে বর্তমানে তিনি কোনো না কোনোভাবে একটা স্যাটিসফাই আছেন। হ্যাঁ, উনি এখন অনেকটাই রিল্যাক্স বোধ করেন, এবং ভেতর দিয়ে একটা হ্যাপিনেস কাজ করে যে কার্মাটা রিলিজড, এবং ওনার স্পিরিটটাও মুক্তি পেয়ে যায়। আনটাইমলি ডেথ তো তো স্পিরিটগুলো কি হয়, এক জায়গায় ট্র্যাপড হয়ে থাকে, প্রেত শনিতে চলে যায়। তো ওটা করার পরে ওই স্পিরিটটাও রিলিজ হয় এবং মুক্তিও পায়, এবং একটা হোয়াইট লাইট ডিভাইন একটা এরিনার মধ্যে সেই স্পিরিটটা মানে সোলটা এখন ওয়েটিং জোনে আর কি, ওয়েট করছে ফ্রি, জাস্ট ন্যাচারাল ওয়েতে যখন যা হবে তখন আবার সে ফিরে আসবে। বাহ! মানে মানুষের জীবনে কত রকমের একটা স্টেজ থাকে যে কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, যখন মানুষ দেখতে পাচ্ছে বা বুঝতে পারছে পিএলআর এর দ্বারা, তখন জায়গাগুলোতে ক্লিয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ। দাদা, তুমি যখন এগুলো করছো বা তুমি যখন এগুলো দেখাচ্ছ মানুষকে, তুমি তার সাথে সাথে শেখাও মানুষকে। তো মানুষকে কি তুমি যখন শেখাও, দেখো আগে আমাদের পডকাস্টে তুমি শেখানোর কথা বলেছো, তুমি কি শেখানোর সাথে সাথে নিজের প্রোটেকশনের ব্যাপারটাও বলো? হ্যাঁ, শেখানোর সাথে সাথে ওটা হচ্ছে বেসিক প্রাইমারি স্টেজেই প্রোটেকশনের ব্যাপারটা শিখিয়ে দেওয়া হয়, যে নিজেকে কি করে প্রোটেক্ট করবো। কারণ যখন কেউ স্পিরিচুয়াল এরিনার মধ্যে মানে প্রবেশ করছে, ঠিক আছে, তার চ্যানেলগুলো খুলছে, তখন তো সে মানে একটা মানে খোলা দরজাগুলো খুলে দিচ্ছে, যে তো ইনভাইট করছে তোমরা আসো, তাতে নেগেটিভ এনার্জি ঢুকতে পারে, ঠিক আছে। তো তখন যদি প্রোটেকশন না থাকে তাহলে তো বিপদ, তাই না? এনটিটি ঢুকতে পারে তোমার চ্যানেলস থেকে, থার্ড আই থেকেও ঢুকতে পারে, প্রবেশ করতে থাকে চক্রাসের থেকেও। আমাদের নাভি একটা খুব ইম্পর্টেন্ট সেন্টার, যেখান দিয়ে শরীরের সমস্ত নেগেটিভিটি বের হয়, রিলিজ হয়, ঠিক আছে, এবং সেখান দিয়ে আবার ঢুকতেও পারে যদি প্রোটেকশন না থাকে। তো এই কারণে প্রোটেকশনটা সবার আগে শিখিয়ে দেওয়া হয়। যে কোনো ক্রিয়ার ক্ষেত্রে, সেটা তো আকাশিক রিডিং করছে কেউ, তো সেক্ষেত্রেও তাই, কেউ রেকি হিলিং শিখছে সেক্ষেত্রেও তাই সেম, এবং কেউ লামা ফেরা শিখলে সেক্ষেত্রেও সেম, কেউ যদি এঞ্জেল হিলিং শেখে সেক্ষেত্রেও সেম। আগে নিজের সুরক্ষা, তারপরে তুমি ক্রিয়াগুলোকে নিয়ে ইউজ করো বা কাজ করো। এটা আর একটা জিনিস দাদা, তুমি বলেছিলে আগের পডকাস্টে যে আমরা যখন এই ধরনের কাজ করি বা শেখে যারা, তারা আগে তুমি চেক তো করে নাও, ঠিক আছে, এবং চেক করার সাথে সাথে তুমি একটা দেখো যে তারা মেডিটেশনটা কতটা, গাইডেড মেডিটেশনটা কতটা তারা সাকসেসফুল হচ্ছে, তারপর গিয়ে তাদেরকে অ্যালাউ করো যে না তোমরা এটা করতে পারো। একদম, কারণ অনেকে এরকম দর্শকরা আছে যারা জানেন যে তুমি সহজে ফোনও তোলো না, কারণ তুমি আগে তাকে দেখে নাও, নাম্বার Obviously, দেখে আমি চেক করে নিই, চেক করে নাও। সবাইকে আমি মানে সবাইকে আমি আননোন নাম্বারস বা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার আগে আমি আগে চেকিং করি, চেকিং করো। obviously, যে অনেকে ভাবে যে তুমি কি করে চেকিংটা করো বা এটা অনেকের কিভাবে করো, কোশ্চেন আছে যে কোশ্চেন আসে, কি আমাকেও করে ফোন বুঝলো করে। বা কি করে বুঝলেন হ্যাঁ, হ্যাঁ। যে আর অনেকে আবার নেগেটিভ ভাবে ভাবে যে বাবা এত বড় বিশাল বড় তীরন্দাজ, কিন্তু সেই যে এটা কয়েক ঘন্টার পর ঘন্টা মেডিটেশন করেছেন, যদি আপনিও করেন আপনিও ইনটিউশন ওটাই, পাওয়ারটাও হ্যাঁ, বেড়ে যাবে। ওটাই বলতে চাইছি। আমার যারা স্টুডেন্টস রয়েছেন, যাদেরকে অলরেডি শিখিয়েছি, বা যারা আমাদের কাছে গাইডেড মেডিটেশন করেন, তাদের মধ্যে অনেকে আছেন, তাদেরও যদি বলে দেওয়া হয় যে এইভাবে তুমি চেকিং করে নেবে সবাইকে, ঠিক আছে, লাইফে ঢুকতে দেওয়ার আগে বা কানেকশন করবার আগে, তারাও অনায়াসে করে নেবে। এটা শুধু আমি একা করতে পারি এরকম নয়। তো দাদা আমরা তাহলে এবার আর কি শুনতে চলেছি তোমার কাছ থেকে? ওকে,
আরেকটা ঘটনা আমার খুব সুন্দর একজন ভদ্রমহিলা এসেছিলেন, মানে ঘটনাটা মানে এতই সুন্দর যে খুব মানে ইমোশনাল, আমিও নিজেও ইমোশনাল হয়ে গেছিলাম এবং উনি তো ইমোশনাল মানে হয়েছিলেন। উনি পিএলআর করার সময় যখন ডিউরিং মানে চলছে, তখন উনি হাওয়া ভরে কাঁদছেন তখন ওই মোমেন্টে। তো ঘটনাটা ছিল এই, যে উনি আমার কাছে এসেছিলেন এটা জানতে যে ওনার বাসুদেব কৃষ্ণের প্রতি এত টান কেন, কি কানেকশন আছে। আর আম, উনি বাসুদেব কৃষ্ণের কথা যখন তার মাইন্ডে আসতো, তখন উনি কেন কাঁদেন, মানে কাঁদতেন, হাউ হাউ করে কাঁদতেন, হুম। সেটা কেন। ঠিক আছে, ওনাকে ট্রান্সে নিয়ে যাওয়া হলো এবং যখন ওনাকে সেই লাইফ টাইমে প্রবেশ করানো হলো, যখন ওনার সাথে মানে সেই কারমাটা ওনার সাথে কানেক্টেড, যে কারণে ওনার এই জিনিসটা হয়, প্যাটার্ন হয়ে রয়েছে একটা। তো তখন দেখলাম যে উনি চলে গেলেন দাপর যুগে। ঠিক আছে, যখন কৃষ্ণ পৃথিবীতে উপস্থিত, সেই টাইমে উনি গেলেন। ঠিক আছে, এবং গিয়ে দেখছেন নিজেকে যে তখনকার দিনের যে মহিলারা পরতেন, ইয়ং যে নারীরা পরতেন, ফ্রক টাইপের না গাউন টাইপের একটা পরতেন, ঘাগরা টাইপের, হুম, হুম। ওই রকম ড্রেস পরা উনি। এবং খুবই অল্প বয়স, হবে 15-16 বছর এরকম। হাঁড়িতে জল নিয়ে উনি যাচ্ছেন, হুম, যাওয়া আসা মানে করছেন এবং করতেন, এটা ওনার ডেলি কাজ ছিল। এবং তার সাথে সাথে দেখছেন দূরে, যখন বললাম যে তুমি কৃষ্ণকে কোথায় দেখতে পাচ্ছ, কোথায় মানে সারাউন্ডিং এ কোথায়, তখন বলছেন উনি যে গাছতলায় দেখতে পাচ্ছেন কৃষ্ণ খেলছে, মানে গোপাল, হুম, সখীদের সাথে খেলছে। তো উনি, আমি বললাম তুমি মানে আপনি ওনার সাথে খেলছেন নাকি আপনি দূরে দাঁড়িয়ে, বলছে আমি দূরে দাঁড়িয়ে আছি, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ওনাদের খেলা। আমি ঠিক আছে, আরেকটু এগোন, আরেকটু এগিয়ে দেখুন যে আপনার সাথে কি ওনার আহ, কথা হয়েছিল বা দেখা হয়েছিল, আপনি কি খেলেছেন কখনো ওনার সাথে। তো উনি বললেন না, আমি খেলিনি, আমি খেলিনি, আমি দূরে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম খেলতো। তারপরে উনি যে সকল লীলা করেছিলেন, সেগুলো সব উনি মানে উইটনেস, আই উইটনেস, মানে দেখেছে, কিন্তু কখনো ইন্টারাকশন করেনি, সেইভাবে করেনি। ঠিক আছে, হয় না একটা যে একটা গ্রামের মধ্যে থাকলে 10টা বাড়ি ছেড়ে একজন গ্রামে রয়েছে, দেখছে ঠিকই কিন্তু অতটা কানেকশন থাকে না সবার সাথে সবার। ঠিক আছে, তো সেই রকমই ব্যাপার ছিল, যেটা লাগলো আমার শুনে। তো এবারে কৃষ্ণ যখন ছেড়ে যাচ্ছেন, মানে বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছেন, হ্যাঁ, একটা রথের মতো করে গরুর গাড়িতে ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে, বলছে যে আমি দেখছি আমি চলে যাচ্ছে। আর সবাই পাশে, আশেপাশের লোকেরা কি করছে, বলছে সবাই কান্নাকাটি করছে, মানে কেউ কেউ হাউ হাউ করে কাঁদছে, তো কেউ দেখতে পাচ্ছে না, সহ্য করতে পারছে না, তো চলে যাচ্ছে ভিতরে, ঘরের ভেতরে এরকম চলছে। এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং একটা লোক নিয়ে যাচ্ছে, আর উনি দূরে দাঁড়িয়ে নিজেকে বললেন যে আমি আর ধরে রাখতে পারিনি, চিৎকার করছে। এবং উনি যে তখন চিৎকার করছিলেন, এবং এইখানে মানে ট্রান্সে উনি থাকাকালীন চিৎকার করছে যে চলে গেল চলে গেল চলে গেল, এরকম হাত দিয়ে। এই তখন ওনাকে আর শান্ত করাই আমি, যে আপনি রিল্যাক্স হন, ঠান্ডা হন, রিল্যাক্স রিল্যাক্স। তখন রিল্যাক্স হলেন। তারপরে ওই কার্মাটাকে, নেগেটিভিটিটাকে আমি রিলিজ করাই, হুম, যে এই প্যাটার্নটা আপনার থেকে বেরিয়ে গেল, এই লাইফ থেকে আপনি আর এ লাইফে এবং আপনার ফিউচার লাইফে এই কষ্টটা আর ভোগ করবেন না। হুম, এবং আপনার লাইফের পারপাস যেটা হচ্ছে, সেটা হচ্ছে কৃষ্ণতে পুরো লীন হয়ে যাওয়া। ওটা না হলে আপনার আত্মা কখনো শান্তি পাবে না। ঠিক আছে, পুরোপুরি ইউনিয়ন করাতে হবে ওই সুপ্রিম সোলের সাথে, কৃষ্ণের সোলের সাথে। তো ওনাকে গাইডলাইন দিয়ে দেওয়া হয় যে আপনি এভাবে চলুন, সেটা আর বলছি না, গাইডলাইন্স বলতে নাই। ঠিক আছে, তো ফিরিয়ে আনার পরে ওনাকে আমি জিজ্ঞেস করি যে আপনার কি মনে হলো, মানে কীরকম ফিল হলো, কীরকম এক্সপিরিয়েন্স করলেন। বলছে একদম মনে হলো যেন আহ, যেরকম বইতে পড়ি আমরা, হুম। লেখা আছে বইতে, একদম ওরকম এক্সপিরিয়েন্স হচ্ছিল, একদম টিটো ওরকম দেখছিলাম। এবং ওই যে ফিলিংটা চলে যাচ্ছিল, যে যেও না যেও না করছিল, ঠিক এক্স্যাক্ট এই ফিলিংটাই ওনার পুরো লাইফ টাইমে, মানে জন্মের থেকে এরকম হয়ে আসছিল। যখনই উনি শুনতেন ঠিক এই ফিলিংসটাই, এবং এইভাবেই উনি চিৎকার করতেন। তো যখন ফিরিয়ে আনা হয়, কারমাটা তখন রিলিজড, তখন উনি বলেন যে আমি অনেক হালকা ফিল করছি, একদম লাইট ফিল করছিল, মানে এরকম লাইট আগে কখনো ফিল করেননি রিলিজিং এর পরে। নমস্কার, আমি সুব্রজিৎ রায়। আপনাদের মধ্যে যারা রেইকি, হিলিং এবং লামা ফেরা শিখতে চাইছেন বা আকাশিক রিডিং শিখতে চাইছেন, আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন।
আর যারা গাইডেড মেডিটেশন করতে চাইছেন নিজেদের কর্মদোষ এবং নিজেদেরকে আরও স্পিরিচুয়ালি এনহ্যান্স করবার জন্য অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। আমরা সেটা একদম আপনাদেরকে আপনাদের গতি অনুসারে শেখানো হয়। এবং যারা বাস্তুর জন্য কন্ট্যাক্ট করতে চাইছেন বা বাস্তু ভিজিট করাতে চাইছেন, বাস্তুতে কী সমস্যা আছে দেখাতে চাইছেন, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। গিয়ে একদম আপনাদেরকে চেকিং এবং স্ক্যানিংয়ের মাধ্যমে বাস্তু ভিজিট করা হয়। এটা অধিকাংশ যারা পিএলআর করাতে আসেন তারা যখন রিলিজটা করানো হয় তারা সবাই মানে ম্যাক্সিমাম লোক এরকম হালকা ফিল করে ইনস্ট্যান্ট। কারো কারো টাইম লাগতে পারে, সেটা কার্মিক অনুযায়ী ওয়েট অনুযায়ী ভ্যারি করে, পার্সন টু পার্সন ভ্যারি করে। তো উনি ওইভাবে ওনার তখন চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল যে উনি হ্যাপি, মানে মানে বডি একটা এক্সপ্রেশনটাই ওরকম রেখেছে, হ্যাঁ একটা যেন কোনো বোঝা ছিল ওনার ওপরে, সেটা বেরিয়ে গেল। বেরিয়ে গেছে। এবং উনি ছিলেন ক্যান্সারের পেশেন্ট। লাস্ট স্টেজ? না না না, উনি কিওর্ড উনি কিওর্ড ক্যান্সার পেশেন্ট। ফাইটার বলতে গেলে। ইয়েস, ফাইটার। আরও কতগুলো এরকম ক্যান্সারের মতো জিনিস আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই, যেটা হচ্ছে যে আমার মনে হয় যে এগুলো ক্যান্সার, কারণ মানুষ এটাকে নিয়ে অনেক রকমভাবে রাখে, যেমনি নানান টাইপের দোষ, পিতৃদোষ, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, এগুলো আমরা দেখতে পাই। দাদা, তোমার একটা যেটা হট টপিক ছিল এর অনেক বছর আগে, পিতৃদোষ, পিতৃদোষ। এবং বাদবাকি জিনিসগুলোও তুমি আমাকে একটু বলবে। তো তুমি তোমার মতো করে একটু মানুষকে একটু বলো যে এগুলো কী জিনিস এগুলো। দেখো, দোষ, ঠিক আছে, দোষ মেনলি স্পিরিচুয়াল জগতে কত রকমের হতে পারে বা কি কি হতে পারে, মেনলি বলছি, মেনলি যেগুলো আমি কেস স্টাডিজ করতে গিয়ে দেখেছি এবং জেনারেলি হয়, সেটা হচ্ছে একটা মেইন তো কর্মদোষ হয়, ঠিক আছে, গ্রহ নক্ষত্র প্ল্যানেটের ব্যাপার, যেগুলো ডাইরেক্টলি তোমার প্ল্যানেটসকে এফেক্ট করে। আরেকটা হচ্ছে পিতৃদোষ, অ্যানসেস্ট্রাল প্রবলেম, যেটা কিনা পূর্বপুরুষ ওখান থেকে আসে, পুরো লাইনেসটা ধরে আসে। আরেক রকমের পিতৃদোষ হয়, ঠিক আছে, একটা তো হলো গিয়ে মানে প্যারানর্মাল, কোনো পিতৃপুরুষের স্পিরিট মুক্তি পায়নি, সে ব্লকেজ করে রেখেছে পুরো লাইফে, তার দ্বারা ব্লকেজ আসছে, এটা নেগেটিভ এনার্জি হয়ে গেল, ঠিক আছে। আরেক ধরনের অ্যানসেস্ট্রাল প্রবলেম কি, তোমার জিনের মধ্যে বা ডিএনএতে কোনো ব্যাড কার্মা, মানে ব্যাড মেমোরি চলে এসছে, ওটার ফলে তোমার এডিকশন প্রবলেম যাচ্ছে না, ঠিক আছে, বা তোমার ক্যারেক্টার খারাপ হয়ে গেছে, তুমি বহু নারী গমন করছো, এই ধরনের আরেক ধরনের অ্যানসেস্ট্রাল প্রবলেম হয়, যেগুলোকে অনেক টাইম লাগে কাটাতে। ওটা কারো কারো তো 30 বছরেও কাটে না, কারণ ওটা পুরো ডিএনএ মেমোরিতে পুরো স্টোর হয়ে রয়েছে, ওগুলোকে কাটানো অত সহজ নয়। কিন্তু যে নেগেটিভ এনার্জেটিক্যাল ব্যাপার, ওগুলোকে ইজিলি কাটানো যায়। ওটাকে পিতৃদোষ বলে। আর এটাকে হচ্ছে মানে তোমার ব্লাডের মধ্যে চলে এসছে, ঠিক আছে, ওই জন্য এতটা টাফ ওগুলোকে কাটাতে। এটা এক ধরনের দোষ। কারো ডায়াবেটিস হয়ে যায়, যেটাকে বলে হেরিডিটিক্যাল প্রবলেম, ঠিক আছে, কারোর ব্লাড প্রেশার হতে পারে, হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, ঠিক আছে, কারোর মাস তৈরি হতে পারে বডিতে অ্যানসেস্ট্রাল ব্লাডের কারণে আর কি, হেরিডিটিক্যাল প্রবলেম থাকলে, এটা এক ধরনের পিতৃদোষ বা অ্যানসেস্ট্রাল প্রবলেম বলতে পারো, ঠিক আছে, এটা একটা। আরেকটা হচ্ছে ব্রহ্মদোষ। ব্রহ্মদোষ কি? ব্রহ্মদোষ হচ্ছে, ধরো কোনো এক লাইফ টাইমে, কোনো এক পাস্ট লাইফ টাইমে কোনো মুনি ঋষি বা কোনো দেবদেবী তোমায় অভিশাপ দিয়ে দিল কোনো কারণে, বা তুমি কোনো ব্রাহ্মণকে হত্যা করেছো, তার সোলটার থেকে তোমার একটা কার্স লেগে গেল, অভিশাপ লেগে গেল, এটাকে আমরা বলি ব্রহ্মদোষ। হুম। নমস্কার, আমি সুব্রজিৎ রায়। আপনাদের মধ্যে যারা রেইকি, হিলিং এবং লামা ফেরা শিখতে চাইছেন বা আকাশিক রিডিং শিখতে চাইছেন, আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। আর যারা গাইডেড মেডিটেশন করতে চাইছেন নিজেদের কর্মদোষ এবং নিজেদেরকে আরও স্পিরিচুয়ালি এনহ্যান্স করবার জন্য, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। আমরা সেটা একদম আপনাদেরকে আপনাদের গতি অনুসারে শেখানো হয়। এবং যারা বাস্তুর জন্য কন্ট্যাক্ট করতে চাইছেন বা বাস্তু ভিজিট করাতে চাইছেন, বাস্তুতে কী সমস্যা আছে দেখাতে চাইছেন, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। গিয়ে একদম আপনাদেরকে চেকিং এবং স্ক্যানিংয়ের মাধ্যমে বাস্তু ভিজিট করা হয়। হ্যাঁ, এটা অনেক কেসেসে আমি দেখেছি। কোনো পূর্বপুরুষ পুজো করতে গিয়ে, কালী পুজো বা দুর্গা পুজো করতে গিয়ে ভুল করে ফেলেছিলেন, সেই কারণে পুরো ফ্যামিলি লাইনেসটার উপরে একটা অদ্ভুত ধরনের দোষ লেগে গিয়েছে, মানে কার্স বলতে পারো, এটা অভিশাপ, এটাকে ব্রহ্মদোষ বলা হয়। তার ফলে নানান রকমের প্যারানর্মাল প্রবলেমস লাইফে আসছিল তাদের, মানে দেখেছি, অধিকাংশ ক্ষেত্রে দেখেছি এটা। তারপর সেটাকে রিমুভ করা হয়। আর সেটাকে যে সে আবার রিমুভ করতে পারবেন না, সেটাকে রিমুভ করতে গেলে লাগবে হচ্ছে একদম আলটিমেটের সাথে কানেকশন, তবে সেটাকে রিমুভ করতে পারে। সেটা জিনিসটাই তো ব্রহ্ম, ব্রহ্ম মানে কি আলটিমেট, তো সেটাকে রিমুভ করতে গেলে লাগবে আলটিমেট এনার্জি বা আলটিমেট শক্তি।
ঠিক। ঠিক আছে? তো ওই জন্য সেটাকে ওই ধরনের প্রবলেম থাকলে পাথর, তাবিজ কবজ অধিকাংশ ক্ষেত্রে কাজ করবে না। ঠিক আছে? কারণ ওটা একটা সুপ্রিম এনার্জির মানে এফেক্ট। ওটাকে কাটবার জন্য তোমাকে সেই লেভেলের সুপ্রিম এনার্জি দরকার। আচ্ছা, এটা হলো। আরেক ধরনের দোষ বাস্তু দোষ। এটা খুব সাংঘাতিক জিনিস একটা। ঠিক আছে? কখনো কখনো স্ট্রাকচারাল প্রবলেম হতে পারে, বাথরুম ভুল দিকে, বা বাড়ির মেইন গেট ভুল দিকে। এটাকে বলি আমরা স্ট্রাকচারাল প্রবলেম। বা যে ল্যান্ডে বাস করছে সেই ল্যান্ডের স্ট্রাকচারটা ঠিক নেই, সে কারণে অনেক ধরনের প্রবলেম আসতে পারে। আনটাইমলি ডেথ হতে পারে পরপর পরপর, মানে সিরিয়াল ওয়াইজ। ঠিক আছে? এই ধরনের অনেক সমস্যা আসতে পারে। এবং আরেকটা হচ্ছে নেগেটিভ এনার্জি যদি বাস্তুতে থেকে থাকে, সেই কারণে দোষ হয়ে যায়। কেউ কেউ তন্ত্রক্রিয়া করে দিল, ঠিক আছে, কেউ কিছু পাঠিয়ে দিল বা নেগেটিভ এনার্জি সেন্ড করে দিল, সেক্ষেত্রেও বাস্তুটাকে পুরো দোষাক্ত করা যায়। ঠিক আছে? তো বাস্তুদোষ হয়ে গেল। নানান কারণে বাস্তুদোষও হতে পারে। এবং মানুষের যদি কুনজর থাকে, সে তা থাকলেও মানে সেটা হলেও বাস্তুদোষ হতে পারে। কেউ ধরো খুব সাকসেসফুল লাইফে, ঠিক আছে, পাড়া প্রতিবেশীদের সহ্য হচ্ছে না, ঠিক আছে, একটা হিংসার দৃষ্টি দিয়ে দিল বা কুনজর দিয়ে দিল। ঠিক আছে, ও এরকম এত বড় ইয়ে হচ্ছে, একটা কুনজর পড়ে গেল, সেক্ষেত্রেও একটা নেগেটিভ এনার্জি কাজ করে দেবে বাড়িতে। হয়তো শান্তির পরিবেশ ছিল, হঠাৎ ঝামেলা লেগে যাচ্ছে বাড়িতে। কেন লাগছে? এই কেউ খারাপ দৃষ্টি দিয়ে দিয়েছে। ঠিক আছে? আর হচ্ছে মেনলি এই দোষগুলো মেনলি এফেক্ট করে লাইফে, যে কটা বললাম আর কি। হুম হুম। দাদা, তুমি যে যে কথাগুলো বললে খুবই ভালোভাবে বললে এবং তুমি এগুলোকে সবকিছুই কাটাও। হ্যাঁ, ঠিক আছে। শুধু করি না হচ্ছে একটা জিনিস, বশীকরণ, মারণ। হুম। একদম করি না। কারণ এটা হচ্ছে জোর করে কাউকে ম্যানিপুলেট করা হচ্ছে। এটা করে কি করছি, আমি নিজের কার্মা ডেভেলপ করে ফেলছি। তো আমি নিজের কার্মা কেন ডেভেলপ করবো? তাই না? আমি তো কার্মা কাটাবো, মানে দোষটা কাটাবো। আমি তো কার্মা ডেভেলপ করতে পারি না, এই কারণে। ঠিক। আর একটা জিনিস দাদা, যেটা আমি খুব ইম্পর্টেন্ট, আমাকে অনেকে ফোন করেছে এবং অনেকে যখন আমাকে জিজ্ঞেস করে যে কোনো হিলার বা কোনো রকম মানুষ আমাকে দিন যে আমাকে হেল্প করতে পারবে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি তোমাকে সাজেস্ট করি অনেক সময়। তারা আমাকে একটা ফোন করে বলে যে শুভ্রজিৎ রয় প্রচণ্ড বেশি চার্জ করে এবং উনি ফোন নাম্বার দেখে অনেক কিছু বলে দেন বা অনেক কিছু বলে দেন, সেটা তো আমরা কথা বললামই। কিন্তু অনেক টাকা যে তুমি চার্জটা করো কেন, মানে এতটা বেশি কেন? ব্যাপারটা হচ্ছে যে, যে কার্মার দোষের ব্যাপারটা বললাম। হুম। এবার ধরো আমি একজন থার্ড পার্সন, মানে ধরো তুমি আমাকে ফোন করলে ফর এক্সাম্পল, এবারে তোমার ব্লাড লাইনে আমি কেউ হই না। এবার তোমার একটা কার্মা রয়েছে, কত জন্মের কার্মা, সাপোজ ফর এক্সাম্পল 10 জন্মের কার্মা রয়েছে। হিউজ একটা নেগেটিভ কার্মা রয়েছে, সেটা একদম হিমালয় পর্বতের মতো বড়। ঠিক আছে? এবার আমি একজন বাইরের ব্যক্তি, সেটাকে যখনই আমি কিছু হিল করতে যাব বা কাটাতে যাব সেই দোষটাকে, ঠিক আছে, সেটা তো জায়গা খুঁজবে যাওয়ার। সেটা তো মানে উবে যাবে না কর্পূরের মতো। তো সেটা কোথায় যাবে? সেটা আসতে চাইবে এখানে। ও মানে তোমার ঠিক দিকে আছে? কর্মটা যায়। আসতে চাইবে এখানে, হুম। এবং শুধু আমি এখন নই, আমার ফ্যামিলি আছে পেছনে, সেইখানে যেতে চাইবে। ঠিক আছে? তো ওটাকে আমায় দেখাতে হবে যে আমার সাথে এই ব্যক্তিটির কোনো ট্রানজাকশন নেই, কার্মিক কোনো ট্রানজাকশন নেই। কিভাবে দেখাবো? ও তো আমার মুখের কথা শুনবে না, শুনবে না, বুঝবেও না। না। আমাকে এনার্জেটিক্যালি ওটাকে করতে হবে, কার্মাটাকে ব্যালেন্স করে দিতে হবে যে আমার সাথে ওই ব্যক্তিটির কোনো কার্মিক কানেকশন বা কার্মিক লেনদেন নেই। ওটার জন্যে তার থেকে আমাকে একটা এনার্জি এক্সচেঞ্জ নিতে হবে। ঠিক আছে? সে যে আমাকে দিল ওটা, ওই ওনার পজিটিভ এনার্জিটা আমাকে দিল। ঠিক আছে? এবার উনি কতখানি দেবে আমাকে? এটা হচ্ছে লজিকটা, এটা রিজন। ঠিক আছে, কেন এনার্জি এক্সচেঞ্জ নেওয়া হয় কারোর থেকে এইসব কাজের জন্য। এবার সে কতখানি দেবে সেটা বুঝবে কি করে? সেটার জন্য চেকিং, গাইডেন্স নেওয়া হয় স্পিরিচুয়ালি, যে কতখানি লাগতে পারে। ঠিক আছে? এবং ওইটুকুই চার্জ করা হয় তার থেকে। সেটা এইটুকু হতে পারে, এতখানি হতে পারে। তার কর্মা, আমার সাথে কিছু নেই। তার যত বড় কর্মা তার তত এনার্জি এক্সচেঞ্জ অ্যামাউন্ট, বাস। বাহ! থ্যাংক ইউ দাদা, থ্যাংক সোজা ইউ। হিসাব। একদম ঠিকই। এবং মানুষ না সবসময় আপনাদেরকে আমি এটা বলব যে যখন আপনারা কোনো কাজ করাচ্ছেন, বাস্তুর কাজ করাচ্ছেন বা যেকোনো দোষের কাজ করাচ্ছেন, আপনার মনে হচ্ছে যদি বেশি টাকা নেওয়া হচ্ছে, শুভজিৎদা বেশি টাকা নিচ্ছে,
কিন্তু এটা আপনাদের জন্যই নেওয়াটা। এটা তো Obviously। এরকম না যে আমি নিয়ে বিশাল করে দিলাম, আপনারই উপরেই খরচা। আর এবং আমরা একেবারে অনেক ক্ষেত্রে আমি হ্যাঁ, করি, হুম, আরেকটা কথা বলি, এবং যাদের দেখছি যে সেরকম অবস্থা নেই, তো কিন্তু আমাকে এক্সচেঞ্জ অত একটু বিগ অ্যামাউন্ট দেখাচ্ছে, সেক্ষেত্রে তো মানে আমারও কিছু করার থাকে, কার্মাটাই ওর অতখানি বড় রয়েছে, তখন কি করবো আমি? আমার উপরে তো আসবেই সেটা। তখন অনেক ক্ষেত্রে আমি কি করি, ডোনেশন করাই আমি, ঠিক আছে, সেটাও গাইডেড থাকে। হুম, ডোনেশন করিয়ে কার্মাটাকে অনেক রিলিজ করিয়ে দিই আমি, রিলিজ করিয়ে হুম, তখন অ্যামাউন্টটা অটোমেটিক শর্ট হয়ে যায়। এটা করি আমি, হুম। ঠিক আছে, এটা আমি করি। নিশ্চয়ই আমি এবং জানি অনেকেই আমাকে বলেছে শুভ্রজিৎ রায় আমাকে অনেকভাবে হেল্প করেছে যে এটা হয়নি কিন্তু অন্য একটা বলে দিয়েছে। অল্টারনেটিভ উপায়। অল্টারনেটিভ বলে সেটাতে কম এক- খরচা একদম। হচ্ছে কিন্তু সেটা আমিতে সময় সাপেক্ষ ওটা আবার। সময় তো অবশ্যই ওটা লাগবে। সময় সাপেক্ষ, এটাতে সময় বেশিক্ষণ লাগে না। যে কোনো কর্মা কাটতেই হুম, এফেক্ট গুলো যেতে সময় লাগে, ঠিক আছে, কারণ সে একদম। 10 জন্ম আগে থেকে নিয়ে আসছে। ইটস আ হিউজ পিরিয়ড অফ টাইম, তো সময় লাগবে না। নিশ্চয়ই। আর দাদা আমরা একেবারে শেষের দিকে আছি। তোমার যদি কিছু কথা বাকি থেকে থাকে তুমি বলতে পারো। তো পিএলআর এর ক্ষেত্রে বলি যে হিপনোসিসটাই ইউজ করি আমি, ঠিক আছে, হিপনোসিসের দ্বারা লাস্ট লাইফ মানে পূর্বজন্মটা দেখানো হয়, ঠিক আছে। আর হিলিং যেটা হয় সেটা হয় হিপনোথেরাপির দ্বারা। ওকে, তো এক্ষেত্রে যে টুলটা ইউজ করে থাকি আমি, ওকে, হিপনোসিস করবার জন্য যে যাকে আমি নিয়ে যাচ্ছি, ওকে, অনেক সময় ডাইরেক্ট হিপনোসিস হয়, অনেক সময় ইনডাইরেক্ট হিপনোসিস হয়, ওকে। তো হিপনোসিস দ্বারা যদি করি, এটা খুব ফাস্ট কাজ করে, ঠিক আছে। আরেকটা সিস্টেম হয় সেটা হচ্ছে গাইডেড মেডিটেশনের দ্বারা পিএলআর করা বা পাস্ট লাইফ দেখা। কিন্তু যখন হিপনোসিস দ্বারা করা হচ্ছে এটা হিউজ, মানে অধিকাংশ ক্ষেত্রে খুব ইনস্ট্যান্ট কাজ করে। যেমন ফর এক্সাম্পল, ধরো কারোর মাইন্ড একদম এটাকে দ্বারা মানে এটা দিয়ে রিপ্রোগ্রামিং করে দেওয়া যায়, একদম পুরো ট্রান্সফর্ম করে দেওয়া যায়। বিশেষ করে কেউ এডিকটিভ, খুব এডিকশনে তারা হুম, আক্রান্ত, তো সেশন একটাতে হয় না, মানে অনেকের ক্ষেত্রে বেশি, একটা দুটো বেশি লাগলো সেশন, কিন্তু একেবারে প্রোগ্রামিং করে মাইন্ডটাকে এটা ছাড়ানো সম্ভব। ফর এক্সাম্পল যদি তুমি বলো তো একটা ডেমো দিতে পারি। নিশ্চয়ই। ওকে, কি করতে হবে বলো আমাকে একটু। কিছু না, জাস্ট চোখটা বন্ধ করতে হবে হুম, আর হাত দুটো একটু সোজা রাখবে। হুম। দেখা যাচ্ছে ভাই? ঠিক আছে। ওকে, চোখ বন্ধ? জাস্ট চোখটা বন্ধ করতে হবে আর আমার ইনস্ট্রাকশনটা ফলো করতে হবে। হুম, ওকে, একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ছেড়ে দাও এইভাবে। ওকে, রিল্যাক্স, একদম রিল্যাক্স। দুটো হাতের উপর ফোকাস করো, একদম ফিঙ্গার টিপের উপর, মধ্যখানের আঙ্গুল দুটোর একদম টিপে ফোকাস করবে, একদম ফোকাস ওখানে। ওকে, ইমাজিন করবে যে তোমার এই দুটো হাতের উপরে 20 কিলো ওজনের বই রেখে দেওয়া হয়েছে, ইমাজিন করবে। এবারে আরো তার উপরে আরো 40 কিলো ওজনের বই চাপানো হলো, তার উপরে আরো 10 কিলো ওজনের বই চাপানো হলো। ওকে, এবারে আমি কাউন্ট করব 3 থেকে 1, তোমার হাত দুটো রিল্যাক্স করবে এবং ডান হাতটা তুমি তোমার মাথার সাথে মাথায় রাখবে। 3, 2, 1, হাত দুটো রিল্যাক্স, ডান হাত মাথায়। উঠছে না গো। মোর রিল্যাক্স, 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 রিল্যাক্স। নাও, ভেরি গুড। এবারে আমি 10 থেকে 1 কাউন্ট করবো, তুমি ইমাজিন করবে যে তুমি ধীরে 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 এক খুব সুন্দর জায়গায় তুমি প্রবেশ করেছো, তোমার মোস্ট ফেভারিট বাগান বাগিচা, সুন্দর সুন্দর ফুল রয়েছে, তুমি প্রবেশ করবে। আবার কাউন্টিং এর সাথে সাথে তুমি আরো গভীরে প্রবেশ করবে সেই বাগিচার, এবং তুমি যত প্রবেশ করছো তত তুমি আরো রিল্যাক্স ফিল করবে, তোমার হাত পা আরো রিল্যাক্স হবে, তোমার সারা শরীর রিল্যাক্স হবে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। আরো ডিপে প্রবেশ করেছো সেই বাগিচায়, আরো ডিপে, আরো ডিপে, আরো ডিপে। এবার আমি 3 থেকে 1 কাউন্ট করবো, তোমার ডান হাতের সাথে তোমার মাথাতে ডেনরাইট আঠা দিয়ে একদম চিপকে দেওয়া হচ্ছে, তোমার মাথার সাথে ডান হাতটাকে একদম পুরো আঠার মতো, একদম পুরো একদম হার্ডলি, একদম পুরো টাইটলি, একদম পুরো চিপকে দেওয়া হচ্ছে। 3, 2, 1।
ওকে, এবার 5 থেকে আমি 1 কাউন্ট করছি, তুমি আরো একটু ভেতরে প্রবেশ করবে, তো আরো সুন্দর গাছপালা, সুন্দর ফুল দেখতে পাবে সেই বাগিচার ভেতরে, এবং তার সাথে সাথে তোমার হাত একদম স্টাক, একদম আঠার মতো চিপকে যাবে যতক্ষণ না আমি বলবো, তুমি খুলতেই পারবে না। 5, 4, 3, 2, 1। আরো ভিতরে সুন্দর সুন্দর গাছ, সুন্দর সুন্দর ফুল, সেই সুন্দর এনভায়রনমেন্টকে উপভোগ করছো। এবারে আমি 1 থেকে 5 কাউন্ট করব, তোমার ডান হাতে কোনো পেইন ফিল হবে না, কিন্তু আমি যতক্ষণ না বলবো তোমার হাত একদম টাইটলি স্টাক হয়ে থাকবে মাথার সাথে, এবং তুমি চোখ খুলতে পারবে, এবং চোখ খুলবে 1 থেকে 5 কাউন্টের সাথে সাথে, এবং সেই বাগিচার থেকে তুমি বেরিয়ে ফিরে আসবে। 1, 2, 3, 4, 5। ওপেন ইউর আইস। তো বলো কেমন ফিল হলো? হুম ভালো ফিল হয়েছে? হুম ওকে, ভেরি গুড। তো নেক্সট আমরা কি টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি? আমার হাত ব্যথা করছে এবং আটকে গেছে পুরো এই জায়গাটায়। আটকে গেছে? হ্যাঁ। মানে নাড়াতে পারছো না? না সিরিয়াসলি? মানে চেষ্টা করো। না, এরা হচ্ছে কিন্তু এই যে শোল্ডার থেকে আটকে যাচ্ছে। আচ্ছা, মানে তুমি খুলতে পারছো না? না। ওকে, ঠিক আছে, এখানে কনসেন্ট্রেট করো, হুম এখানে এখানে। হুম ওকে, 1, এখানে থাকো, 1, 2, 3, মুভ ইউর হ্যান্ড। হলো? রিল্যাক্স 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 রিল্যাক্স। এটা এটা কি ধরনের, এটা মানে এটা কি ধরনের ম্যাজিক এটা? এটা ঠিক ম্যাজিক নয়, এটাই হচ্ছে হিপনোসিস। তোমার মাইন্ডকে আমি কন্ট্রোল করলাম। মানে আমি যখন এরকম করে ধরে আছি তখন আমার ব্যথা নেই, রাইট ঠিক আছে? আমি যখন এতক্ষণ ধরেছিলাম আমার ব্যথা করছিল রাইট। এবং এটাকে আটকে গেছিল কোনো মনে হচ্ছে, হুম কিন্তু এখন ব্যথা নেই, তখন কিছু ব্যথা ট্যাথা কিছু নেই। যখন ধরেছিলাম তখন ব্যথা করছে প্রচন্ড, মানে একটা মানে আটকে গেছে, মানে হুম। জোর করে কেউ আটকে রেখেছে এরকম ভাবে। হ্যাঁ, এটা কারণটা কি, মানে এই ধরনের এটা করে কি, আমার লাভটা কি হবে? এটা কি বলা হচ্ছে মাইন্ড প্রোগ্রামিং করা। তোমার হুম মাইন্ডটাকে আমি সাময়িক কিছু সেকেন্ডের জন্য প্রোগ্রামিং করলাম। এটা একটা জাস্ট ডেমনস্ট্রেশন। তো এইভাবেই রিগ্রেশনও করানো হয়, এবং নানান রকম সমস্যা, মানসিক ইমোশনাল সমস্যা, কেউ ডিপ্রেশনে ভুগছে প্রচুর অনেক দিন ধরে, কেউ খুব একটা নিজে ঘুমড়ে ঘুমড়ে মানে খুব কষ্ট পাচ্ছে মানসিক ইমোশনাল, তো তাকে এগুলোর থেকে বের করে আনা যায়। বাপরে, মানে যে কোনো ব্যথা ঠিক করা যেতে পারে? যে কোনো ব্যথার ঠিক করা যায়, এবং এডিকশনও রিমুভ করা যায়। ডিপেন্ডস কি Addiction। কটা সেশন লাগবে, ইট ডিপেন্ডস। এবং মানুষের নেওয়ার একটা ক্ষমতা চাই, এবং আমি রাইট। যখন আমি যখন রিলিজ করতে পারছি তোমার সামনে, বা একটা সার্ভাইভাল মোডে আছি যে না দাদা তুমি যা বলবে আমি সেটা শুনবো। সারেন্ডারিং। স্যারেন্ডারি সার্ভাইভাল, ভুল ভাষা বললাম, সরি। তো এই স্যারেন্ডার করছি আমি তোমার কাছে, না? হ্যাঁ, তো ওটা লাগবে, ওটা তো লাগবে। এবার ধরে নাও অনেকে আছে টেটিয়ে আছে একটু, হয় না তোর কিছু হবে না। কারণ এটা হচ্ছে বশীকরণ নয়, না ঠিক আছে? এটা হচ্ছে একটা বৈজ্ঞানিক পদ্ধতি, হুম, এটার মধ্যে কোনো তন্ত্রমন্ত্রের ব্যাপার নেই। না, ইট ইজ সায়েন্স। এর ঠিক কোনো আছে? সাইড এফেক্টও নেই। এটার কোনো সাইড এফেক্ট নেই। অনেকে ভয় পায় যে আমি কোমায় চলে যাবো না তো, অনেকের ভয় পায়, বলে এরকম যে আমরা শুনেছি অনেকে, হ্যাঁ হ্যাঁ, যে যদি কোমায় চলে যাই আমার কাছে সবকিছু যদি লুট ফিরে হয়ে- না আসতে পারি। হুম 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 তো ফিরে না আসতে পারি, তো যাবেটা ওরকম কোথায় যে তুমি ফিরে না আসো? ওরকম কিছুই হয় না, এটা জাস্ট একটি নিদ্রাচ্ছন্ন একটা ভাবে সে হুম যায়। হুম হুম তুমি নিজেই তো এক্ষুনি এক্সপিরিয়েন্স করলে একটা নিশ্চয়ই। ঘুমের মতো নিদ্রাচ্ছন্ন ভাব, বাস ওইটাই। একটুখানি ট্রান্সে যাওয়া, একটুখানি ডিপে যাওয়া, মনটা শান্ত হয়ে যায়, তখন সেটাকে প্রোগ্রামিং করা হয়, বাস। বাহ, থ্যাংক ইউ দাদা, এত সুন্দর আমাদেরকে আজকে এত কিছু বোঝানোর জন্য। কারণ এর আগেও আমরা অনেক কিছু করেছি, পুতুল নিয়েও আমরা ডেমো দেখিয়েছি, তখন আজকে এটা হাত স্টাক হয়ে গেছিল, যাই হোক হাতটা আমি ফিরে পেয়েছি। আমি বেশি দীর্ঘায়িত করব না, নাম্বার দেওয়া আছে, আপনারা কল করবেন, পিএলআর হোক, বাস্তু দেখাতে হোক, বা যে কোনো দোষ কাটানোর জন্য, কিন্তু খারাপ কাজের জন্য ফোন করবেন না। মারণ এবং বশীকরণ ওটা তো আমি চেকিং করলেই বুঝে যাবো, চেকিং নাম্বার মানে দেখলেই বুঝে যাবে যে আপনাকে দেখবে কিনা, এটা হচ্ছে সব থেকে বড় কথা। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট আবারও শুভ্রজিৎ দা, এবং ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। নমস্কার। নমস্কার দা।